Today we will learn a nice topic that is the ailing planet, the green movement's role, written by Nani Palkiwala. Okay. Nani Palkiwala was a great economist, a lawyer, who was very much concerned about the need to conserve the resources of the earth and played a vital role to create awareness among the people. উনি একজন বিখ্যাত ইকোনমিক্স ছিলেন আর লয়ারও ছিলেন। উনি খুব কনসার্ন ছিলেন, চিন্তিত ছিলেন, ঠিক আছে, যে আমাদের যে পৃথিবীর যে রিসোর্সগুলো সেগুলো তো ফুরিয়ে যাচ্ছে, তো উই শুড কনজার্ভ দ্য রিসোর্সেস, আমাদের তো সেগুলো কনজার্ভ করা দরকার। And he played a vital role to create awareness, means consciousness among the people, how to conserve the resources of the earth. From the very name, the ailing planet, we can understand that our planet Earth is declining its health or turning ill. আমাদের পৃথিবী অসুস্থ হয়ে যাচ্ছে, নামটা থেকে আমরা বুঝতে পারছি। তো দেয়ার আর সাম কি পয়েন্টস দ্যাট ইউ শুড রিমেম্বার। কিছু কি পয়েন্ট আছে যেগুলো তোমাদের মনে রাখা খুব দরকার। নাম্বার ওয়ান হচ্ছে the article The Ailing Planet, The Green Movement's Role was published in the Indian Express in 1994. Indian Express is name of a newspaper. Okay, the Indian Express একটা নিউজপেপারের নাম। আর দ্য এলিং প্ল্যানেট দ্য গ্রিন মুভমেন্টস রোল এটা একটা তোমার আর্টিকেলের নাম। এটা পাবলিশ হয়েছিল 1994-এ। He popularized the concept of sustainable development. যে নাইনি পালকিওয়ালা উনি সাস্টেনেবল ডেভেলপমেন্টের কনসেপ্টটাকে খুব পপুলার করেছিলেন। সো হোয়াট ডু ইউ মিন বাই সাস্টেনেবল ডেভেলপমেন্ট? এটা ফার্স্টে জানতে হবে যে সাস্টেনেবল ডেভেলপমেন্টটা কী। ইট ইজ অ্যান অ্যাপ্রোচ টু গ্রোথ অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট। এটা হচ্ছে একটা অ্যাপ্রোচ যার মাধ্যমে হিউম্যানদের মানে মানুষদের গ্রোথ আর ডেভেলপমেন্ট হবে। দ্যাট এইমস টু মিট দ্য নিডস অফ দ্য প্রেজেন্ট, যাতে করে মানুষ তার প্রেজেন্ট নিডটাকে ফুলফিল করে উইদাউট কম্প্রোমাইজিং দ্য এবিলিটি অফ ফিউচার জেনারেশন টু মিট দেয়ার ওন নিডস। ফিউচার জেনারেশনের বা যারা আমাদের সাকসেসর তাদের নিডটাকে কম্প্রোমাইজ না করে শুধুমাত্র আমাদের প্রেজেন্ট নিডটাকে ফুলফিল করার যে অ্যাপ্রোচ সেটাকেই বলছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ওকে, মানে আমরা আমাদের প্রেজেন্ট নিডটাকে ফুলফিল করব, আমাদের নিডটাকে কমপ্লিটলি ফুলফিল করব, যাতে করে আমরা ডেভেলপ করতে পারি। তার জন্য কিন্তু আমরা ফিউচার জেনারেশনের যে নিডগুলো সেগুলোকে আমরা যাতে যেন নষ্ট না করি, কম্প্রোমাইজ না করি, তাদের জন্য কিছু রিসোর্স রাখি, তারাও যেন ঠিকঠাক নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো ইউজ করতে পারে, সেটাও দেখতে হবে। তবে আমরা সেটাকে বলবো সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তো উনি এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কনসেপ্টটা এটাকে পপুলারাইজ করেছিলেন। অ্যান্ড এটাও বলেছিলেন যে আর্থ ইজ নট জাস্ট আ রিসোর্স বাট আ লিভিং অর্গানিজম। আর্থ শুধুমাত্র রিসোর্স নয়, এটা একটা অর্গানিজম, জীবন্ত একটা বস্তু। হ্যাঁ, এটা জীবন্ত, এর প্রাণ আছে। অ্যান্ড হিউম্যান বিংস আর ওনলি ট্রাস্টিজ নট মাস্টার্স। হিউম্যান বিইং হচ্ছে ট্রাস্টি, মাস্টার নয়। He reminded humanity of its ethical responsibility to protect forests, grassland, fisheries and cropland. উনি মানুষকে মনে করিয়ে দিয়েছেন যে মানুষের কিছু এথিক্যাল রেসপন্সিবিলিটি আর মরাল ডিউটিস আছে। হোয়াট আর দিস মরাল ডিউটিস? উই শুড প্রোটেক্ট ফরেস্ট, গ্রাসল্যান্ড, ফিশারিজ অ্যান্ড ক্রপল্যান্ডস অলসো। অ্যান্ড হিজ ভয়েস অ্যাক্টেড অ্যাজ আ মরাল ফোর্স ইন দ্য গ্রিন মুভমেন্ট। গ্রিন মুভমেন্টে ওনার ভয়েসটা একটা মরাল ফোর্স হিসেবে কাজ করছিল। দ্যাট মেক পিপল রিয়েলাইজ দ্যাট দ্য সার্ভাইভাল অফ ম্যানকাইন্ড ডিপেন্ডস অন লিভিং ইন হারমোনি উইথ নেচার। যে মানুষ একমাত্র বাঁচতে পারবে বা সার্ভাইভ করতে পারবে যদি নেচারের সাথে হারমোনিয়াসলি থাকে। যদি নেচারের আগেনস্টে যায় তাহলে নেচার উইল টেক ইটস রিভেঞ্জ। সো লেটস মুভ টু দ্য টপিক অর টেক্সট. One cannot recall any movement in world history which has gripped the imagination of the entire human race so completely and so rapidly as the Green Movement, which started nearly 25 years ago. বলছে কেউ একটা রিকল করতে পারবে না, মানে রিমেম্বার বা মনে করতে পারবে না এই পৃথিবীর ইতিহাসে কোনো মুভমেন্টের কথা বা কোনো আন্দোলনের কথা। এই পৃথিবীর ইতিহাসে কোনো আন্দোলন বা মুভমেন্টের কথা মনে করতে আমরা পারি না হুইচ হ্যাজ গ্রিপড দ্য ইমাজিনেশন অফ দ্য এন্টায়ার হিউম্যান রেস। যে মুভমেন্টটা সমগ্র মানব জাতির ইমাজিনেশন মানে কল্পনাকে এইভাবে নাড়া দিয়েছিল। গ্রিপ মানে নাড়া দিয়েছিল। কীভাবে নাড়া দিয়েছিল? সো কমপ্লিটলি, সম্পূর্ণভাবে, অ্যান্ড সো মানে ডিপলি, এখানে কমপ্লিটলি মানে গভীরভাবে, অ্যান্ড সো র্যাপিডলি, এবং এত তাড়াতাড়ি অ্যাজ দ্য গ্রিন মুভমেন্ট ডিড। মানে গ্রিন মুভমেন্ট হচ্ছে এমন একটা মুভমেন্ট যে মুভমেন্ট এন্টায়ার হিউম্যান রেসের ইমাজিনেশনকে, সমগ্র মানবজাতির কল্পনাকে এমন
গভীরভাবে, কমপ্লিটলি মানে গভীরভাবে, অ্যান্ড র্যাপিডলি মানে দ্রুতভাবে, গ্রিপড মানে হচ্ছে জাগরিত করেছে বা নাড়া দিয়েছে যেভাবে গ্রিন মুভমেন্ট, সেরকম পৃথিবীর ইতিহাসের এমন কোনো মুভমেন্টের কথা আমরা স্মরণ করতে পারি না। ঠিক আছে, হুই স্টার্টেড নিয়ারলি 25 ইয়ার্স আগো, যে গ্রিন মুভমেন্ট প্রায় 25 বছর আগে শুরু হয়েছিল। In 1972, the world's first nationwide Green Party was founded in New Zealand. এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে রাখবে। 1972-তে পৃথিবীতে প্রথম নিউজিল্যান্ডে গ্রিন পার্টিটা ফাউন্ডেড বা এস্টাবলিশড হয়েছিল। সিন্স দেন, তারপর থেকে দ্য মুভমেন্ট হ্যাজ নট লুকড ব্যাক, মুভমেন্টকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, মানে মুভমেন্ট বিকাম সাকসেসফুল। উই হ্যাভ শিফটেড, আমরা শিফট করেছি। ওয়ান হোপস, কেউ একজন আশা করতে পারে, ইরিভোকেবলি সম্পূর্ণভাবে, ফ্রম দ্য মেকানিস্টিক ভিউ টু আ হলিস্টিক অ্যান্ড ইকোলজিক্যাল ভিউ অফ দ্য ওয়ার্ল্ড। মানে আমরা শিফট করেছি কোত্থেকে, আমাদের ভিউ ছিল মেকানিস্টিক, মানে হচ্ছে একটা মেকানিক্যাল আমাদের ভিউ ছিল, ঠিক আছে, যান্ত্রিক ভিউ ছিল। সেই যান্ত্রিক ভিউ থেকে আমরা সম্পূর্ণভাবে হলিস্টিক আর ইকোলজিক্যাল, একটা পরিবেশগত ভিউ, একটা হলিস্টিক সামগ্রিক ভিউতে আমরা শিফট করেছি, পরিবর্তিত হয়েছে। ইট ইজ আ শিফট ইন হিউম্যান পারসেপশন অ্যাজ রেভলিউশনারি অ্যাজ দ্যাট ইন্ট্রোডিউসড বাই কোপারনিকাস। এটা হচ্ছে একটা শিফট মানুষের চিন্তাধারার, ঠিক আছে, যেটা যে কোনো একটা আন্দোলনের মতো, যে আন্দোলনটা ইন্ট্রোডিউস করেছিলেন কোপারনিকাস, হু টট ম্যানকাইন্ড, যিনি মানবজাতিকে শিখিয়েছিলেন ইন দ্য 16th century, 16 শতকে, দ্যাট দ্য আর্থ অ্যান্ড দ্য আদার প্ল্যানেটস রিভলভ রাউন্ড দ্য সান, যে পৃথিবী এবং অন্যান্য প্ল্যানেটরা সূর্যের চারিদিকে ঘোরে। আগে মানুষের আইডিয়া ছিল যে পৃথিবী ফিক্সড, সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, কিন্তু কোপারনিকাস এই আইডিয়াটাকে ফলস প্রুভ করেন। উনি বলেন সান ইজ ফিক্সড, আর্থ অ্যান্ড দ্য আদার প্ল্যানেটস রিভলভ অ্যারাউন্ড দ্য সান। For the first time in human history, there is a growing worldwide consciousness that the earth itself is a living organism, an enormous being of which we are parts. তো এই প্রথমবার মানব ইতিহাসে গোটা পৃথিবী ব্যাপী একটা সচেতনতা তৈরি হলো যে পৃথিবী হচ্ছে একটা লিভিং অর্গানিজম, একটা জীবন্ত সত্তা, অ্যান এনরমাস বিইং, একটা বিশাল সত্তা, অফ হুইচ উই আর পার্টস, যার আমরা অংশ। উই আর নট দ্য মাস্টার, উই দ্য পার্টস অফ দ্য আর্থ। ঠিক আছে, আমরা আর্থের মাস্টার নই। উই শুড নট ডমিনেট দ্য আর্থ, আমাদের উচিত নয় আর্থকে ডমিনেট করা। উই আর দ্য পার্ট অফ ইট, আমরা এর পার্ট। ঠিক আছে, এটা নিয়ে গোটা ওয়ার্ল্ড ওয়াইড একটা কনসাসনেস তৈরি হলো। ইট হ্যাজ ইটস ওন, ইট উইল বি ওন, দেয়ার ইজ আ প্রিন্টিং মিস্টেক, হ্যাঁ, এটা ও লেখা আছে, এটা ওন হবে। ইট হ্যাজ ইটস ওন মেটাবলিক নিডস, এর নিজের মেটাবলিক নিড আছে, মানে বিপাকীয় চাহিদা আছে, অ্যান্ড ভাইটাল প্রসেসেস, এবং কিছু ভাইটাল সজীব কিছু প্রসেস পদ্ধতি আছে, হুইচ নিড টু বি রেসপেক্টেড, যে ভাইটাল প্রসেস আর মেটাবলিক নিডসটাকে আমরা হিউম্যান বিইংরা যেন রেসপেক্ট করি, সম্মান করি, অ্যান্ড প্রিজার্ভ, সেটাগুলোকে যেন আমরা প্রিজার্ভ বা কনজার্ভ করতে পারি। দ্য আর্থস ভাইটাল সাইন রিভিল আ পেশেন্ট ইন ডিক্লাইনিং হেলথ, আর্থের যে ভাইটাল সাইনগুলো, যেগুলো ফ্রেশনেস, যেগুলো ভাইটাল সাইন মানে যে জীবন্ত যে চিহ্ন, মানে ফ্রেশনেস অফ দ্য আর্থ, দ্যাট ইজ ডিক্লাইনিং। সেই আর্থের ফ্রেশনেসটাকে কিন্তু ডিক্লাইন করে যাচ্ছে, আর্থের ফ্রেশনেসটা আমরা দেখতে পাচ্ছি না। এই ভাইটাল সাইনগুলো কী রিভিল করছে? আ পেশেন্ট, দ্য ভাইটাল সাইন্স আর নট ফাউন্ড ইন দ্য আর্থ, আর্থের মধ্যে ভাইটাল সাইনগুলো, সজীব চিহ্নগুলো দেখা যাচ্ছে না। আর্থ লুকস লাইক আ পেশেন্ট ইন ডিক্লাইনিং হেলথ, আর্থকে দেখতে মনে হচ্ছে একটা পেশেন্ট, রোগীর মতো, যার স্বাস্থ্যর অবনতি ঘটছে, ডিক্লাইন মানে অবনতি হচ্ছে। We have begun to realize our ethical obligations, আমরা এবার বুঝতে শুরু করেছি আমাদের ethical obligations মানে হচ্ছে moral duties, আমাদের কিছু নৈতিক কর্তব্য আছে পৃথিবীর প্রতি, এনভায়রনমেন্ট প্রতি, সেগুলো আমরা বুঝতে শুরু করেছি। টু বি গুড স্টিওয়ার্ডস, আমাদেরকে কী হতে হবে? ভালো স্টিওয়ার্ড মানে গার্জিয়ান আর গার্ডিয়ানস, অভিভাবক হতে হবে। পৃথিবীকে তো গার্ড করতে হবে, নেচারকে তো গার্ড করতে হবে, নেচারকে তো নষ্ট করলে হবে না। তো আমাদেরকে গুড স্টিওয়ার্ডস আর গুড গার্ডিয়ান হতে হবে অফ দ্য প্ল্যানেট, আমাদের এই পৃথিবীর। অ্যান্ড রেসপন্সিবল ট্রাস্টিজ অফ দ্য লিগাসি অফ দ্য ফিউচার জেনারেশনস, আর ট্রাস্টি মানে হচ্ছে প্রোটেক্টর হতে হবে, রেসপন্সিবল ট্রাস্টি মানে দায়িত্বশীল রক্ষক হতে হবে। কাদের? ফিউচার জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্মের বা আমাদের সাকসেসরদের। ওকে,
The concept of sustainable development, as I have told you before, what is sustainable development? আগেই তোমাদেরকে বলেছি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি, মানে আমাদের প্রেজেন্ট টাইম ডেভেলপমেন্ট করা, ফিউচার জেনারেশনের নিডসটাকে নষ্ট না করে, ঠিক আছে? তো দিস কনসেপ্ট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট ওয়াজ পপুলারাইজড ইন 1987. When was it popularized? The concept was popularized in 1987 by the World Commission on Environment and Development. তো কোন কমিশন এটাকে পপুলারাইজ করেছিল বলো তো? The World Commission on Environment and Development Commission, okay? In 1987. Sustainable development refers to development during the present time, okay, without harming the future generation or without harming the need of the future generation. In its report, it defined the idea as the development that meets the need of the present. এর রিপোর্টে বলা হয়েছে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট হচ্ছে সেই ডেভেলপমেন্ট যেটা মানুষের প্রেজেন্ট টাইমের নিডগুলোকে কমপ্লিট করে দেয় উইদাউট কম্প্রোমাইজিং দ্য এবিলিটি অফ ফিউচার জেনারেশন টু মিট দেয়ার নিড। ফিউচার জেনারেশনের যে নিডটাকে ফুলফিল করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেগুলোকেও কম্প্রোমাইজ না করে আমাদের যেটুকু প্রয়োজন প্রেজেন্ট টাইমে সেগুলোকে ইউজ করে ডেভেলপমেন্ট করাটাকে বলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। দেয়ার ইজ দাস নো অল্টারনেটিভ টু সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই সাস্টেনেবল ডেভেলপমেন্টে তো কোনো অল্টারনেটিভ হয় না, ফিউচার জেনারেশনকে তো বাঁচতে দিতে হবে, তাই তাদের যেগুলো রিসোর্স প্রয়োজন সেগুলোকে আমরা যদি শেষ করে দিই তাহলে তারা কীভাবে বাঁচবে? তো তাদের যে নিডটাকে মিট করার জন্য যে রিসোর্স দরকার সেগুলোকেও কম্প্রোমাইজ না করে আমাদের যেটুকু প্রয়োজন সেগুলো ইউজ করে আমাদের নিডটাকে ফুলফিল করে আমাদের ডেভেলপমেন্ট করাটাই হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আর সাস্টেনেবল ডেভেলপমেন্টের কোনো অল্টারনেটিভ হয় না, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। In the zoo of Lusaka, Zambia, there is a cage where the notice reads. তো জাম্বিয়াতে লুসাকা বলে একটা জায়গা আছে, সেখানটা জু আছে, জুতে একটা কেজ আছে, ওখানে একটা নোটিস বোর্ড দেওয়া আছে, দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস অ্যানিমাল। যে নোটিস বোর্ডে লেখা আছে যে কেজের মধ্যে পৃথিবীর সবথেকে ডেঞ্জারাস অ্যানিমাল আছে, ভয়ঙ্কর জন্তু আছে। ইনসাইড দ্য কেজ দেয়ার ইজ নো অ্যানিমাল, কিন্তু এটা খুব ফানি ব্যাপার, একটা কেজের ভেতরে কোনো অ্যানিমাল নেই, বাট আ মিরর ইজ দেয়ার, একটা আয়না আছে, ওয়্যার ইউ সি ইটসেলফ, যেখানে তুমি গেলে তোমার মুখ দেখতে পাবে। সায়েন্টিস্ট হ্যাভ ক্যাটালগড অ্যাবাউট 1.4 মিলিয়ন লিভিং স্পিসিস উইথ হুইচ ম্যানকাইন্ড শেয়ার্স দ্য আর্থ। সায়েন্টিস্টরা ক্যাটালগ করেছে, মানে লিস্ট তৈরি করেছে প্রায় 1.4 মিলিয়ন লিভিং স্পিসিস, জীবন্ত প্রজাতির, যাদের সাথে মানুষ এই আর্থটাকে শেয়ার করে। মানে পৃথিবীটা তো মানুষের একার নয়, পৃথিবী ছাড়া এখনও 1.4 মিলিয়ন লিভিং স্পিসিস আছে যাদের লিস্ট সায়েন্টিস্টরা তৈরি করেছে, যারা পৃথিবীটাকে মানুষের সাথে শেয়ার করে। Biologists reckon that about 3 to 100 million other living species still languish unnamed in ignominious darkness. বায়োলজিস্টরা এটাও বলেছে এখনও 3 থেকে 100 মিলিয়ন আদার লিভিং স্পিসিস আছে যারা আননেমড, যাদেরকে শনাক্তকরণ বা নামকরণ করা হয়নি, যারা পৃথিবীর গভীর অন্ধকারে তলিয়ে আছে। ঠিক আছে, থ্যাংক ইউ।